কিন্তু আলটিমেটলি আমার কাছে যেটা মনে হচ্ছে, সেনাপ্রধান যেটা একদম নৈর্ব্যক্তিক ভাবে, মানে পলিটিক্যালি না দেখে বা ইমোশনালি না দেখে, সেনাপ্রধান একটা জায়গাতে যে কাজটা করতেছেন সেটা হলো তিনি ইউনূস এবং তার বাহিনী, মব বাহিনী বলেন বা পরিবর্তী পরিস্থিতিতে যে রাজনীতির যে আসছে, এইটা থেকে সেনাবাহিনীকে রক্ষা করার চেষ্টা করতেছেন। কেমনে আমি আপনাকে বলি, আপনি যদি চৌধুরী মামুনের যে ইয়ের মধ্যে টেস্টিমনিতে, যেটাতে জবানবন্দিতে, সেই জবানবন্দিতে আপনি যদি দেখেন বিভিন্ন অনেক বর্ণনা আছে, এটা বললে অনেক সময় লেগে যাবে। সেই বর্ণনার মধ্যে উনি দেখবেন যে উনি বারবার বলতেছেন 8 তারিখে এটা মিটিং হয়েছে, ওই মিটিং হয়েছে। কোনো মিটিংয়ে কিন্তু সেনাপ্রধান নাই এরকম কোনো জবানবন্দির মধ্যে নাই। তার মানে সেনাপ্রধান আছেন, নৌবাহিনী প্রধান আছেন, বিমান বাহিনী প্রধান আছেন, ডিজিএফআই আছে, এনএসআই আছে, এসবি আছে, সবাই ওখানে আছে। ইভেন অন্যান্য অফিসাররাও আছেন, র্যাবের ডিজি আছেন, পুলিশ প্রধান আছেন, মানে ওই যিনি সাক্ষ্য দিচ্ছেন তিনি, সব 27 জন আছেন। সেনাপ্রধান এই 27 জনের মধ্যে যে আর্মির যে রোলটা, এটা তো একটা রোল, তাই না? এই রোল এখন যে বিচারটা হচ্ছে, আজ হোক কাল হোক এই কথাটা কিন্তু আসবে যে 27 জনের কথাটা উনি বলছে, চৌধুরী মামুন বলছে, তো 27 জনকে কবে আসামি করা হবে? সেনাপ্রধান আসলে তার সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই হস্তক্ষেপ থেকে রেহাই দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। যে কারণে আমার কাছে একদম স্পেসিফিক, অন্যান্য তো অনেক পলিটিক্যাল ব্যাপার আছে, কিন্তু স্পেসিফিক্যালি যে জেনারেলরা এখন জেলে আছেন তাদের বিচার যেন সিভিল আদালতে না হয়, সামরিক আদালতে হয়, সেটার উনি চেষ্টা করতেছেন। প্রধান বিচারপতিকে উনি বোঝানোর চেষ্টা করছেন হয়তো যে তোমরা সেনাবাহিনীর লোকদেরকে এইভাবে সর্বসমক্ষে বিচার করো না, এটা আমাদের হাতে ছেড়ে দাও, আমরা করি। উনি প্রধান উপদেষ্টাকেও সেম জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছেন যে আপনি কিন্তু মানে পুরো সেনাবাহিনীকে নিয়ে খেলতেছেন। এবং উনি পুরো বিষয়টা অবহিত করেছেন হলো প্রেসিডেন্টকে, যে সেনাবাহিনীকে ফাইনালি রক্ষা করতে হবে, নৌবাহিনীকে রক্ষা করতে হবে। কারণ ওই 27 জনের মধ্যে তো নৌবাহিনী আছে, সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে, সবাই ওখানে উপস্থিত ছিল। যেই মিটিং এ ধরেন চৌধুরী মামুন বলতেছে যেখানে হত্যার নির্দেশ দিয়েছেন বা শেখ হাসিনা, সে তো সবাই তো ইনভলভের মধ্যে। এখন বিচার প্রক্রিয়া যখন আসবে, আজকে শুধুমাত্র শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের বিচার হচ্ছে, কিন্তু আরো অন্যান্য মামলা তো অনেক জেনারেল জড়িয়ে গেছেন এবং এই নামগুলো চলে আসতেছে। যদি শেখ হাসিনার ওই সময়টার মিটিং এ যদি মনে হত্যাযজ্ঞের সিদ্ধান্তের মিটিং হয়ে থাকে, যদি আমি মোটেও মনে করি এটা সরকার প্রধান হিসেবে উনি মিটিং করেছেন, কিন্তু এখন তো সেটাকে ল্যামেন্টেড করা হচ্ছে, মানে পরিচিত করা হচ্ছে, এটা গায়ের মধ্যে লিখে দেওয়া হচ্ছে এটাই হলো খুনি মিটিং, খুনের মিটিং ওটা, ঠিক আছে? তো খুনের মিটিং এর মধ্যে সেনাপ্রধান নিজেই আছেন। তো এই বিচারটা বা এই যে নামগুলো সামনে নিয়ে আসে, এগুলো উনি অ্যাভয়েড করার জন্য উনি প্রধান বিচারপতির সাথে আসলে চেষ্টা করেছেন, সেটা উনি পারেন নাই। উনি প্রধান উপদেষ্টার কাছেও গিয়ে এই জিনিসটা চেষ্টা করেছেন যে সেনাবাহিনীকে ইনভলভ না করার জন্য, সেটা উনি ব্যর্থ হয়েছেন। এখন এই ব্যর্থতার রেজাল্টটা কি আসবে সেটা আমি জানি না। স্বাভাবিকভাবে মানে অস্বাভাবিক কোনো জিনিসের রেজাল্ট কোনোদিন স্বাভাবিক হওয়ার কথা না, সেটা অস্বাভাবিক হবে। তো সেনাপ্রধান যে দৌড়ঝাঁপ করছেন, এই অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা কারণ। আরেকটা কারণ ছিল, সেটা হলো দীর্ঘদিন ধরে ইউনূস সাহেব সেনাবাহিনীর পদোন্নতির ফাইলগুলো আটকে রাখছিলেন। মানে উনি চেয়েছিলেন যে সেনাপ্রধানের সাথে তার কাছে বো ডাউন করুক, সেনাপ্রধান যা যা বলবে সব উনি করবেন না, কিছু করবেন না, এরকম উনি ঘুরাচ্ছিলেন। সেনাপ্রধান ওই দিন গিয়ে তার কাছ থেকে এই ফাইলটা ধমক দিয়ে আদায় করে নিয়ে আসছে এবং এই প্রমোশনগুলো উনি, আপনি জানেন যে কোন প্রমোশনটা? ওই প্রমোশনটা যেটা ইউনূস সাহেব সেনা সদর দপ্তরে গিয়ে সেই সুপিরিয়র সার্ভিসের মতো একটা কাউন্সিলের মতো একটা মিটিং হয় সেনাদের উচ্চপদস্থ অফিসারদের, যেখানে লেফটেন্যান্ট কর্নেল টু উপরের দিকের প্রমোশনগুলো হয়। তো সেইটাই আটকায় রেখে দিয়েছিলেন ইউনূস বিভিন্ন ছলা চতুরে, যে সেনাপ্রধান তার কাছে দ্বারস্থ হোক। হ্যাঁ, সেনাপ্রধান দ্বারস্থ হয়েছে এবং উনি এটা আদায় করে আনছেন। এই দুটা ঘটনা। আরেকটা হলো পিএসও কে নিয়ন্ত্রণ করা। থার্ড, যে পিএসও ইউনূসের ছায়ায় একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেটর হওয়ার চেষ্টা করছে।
কিন্তু সেনাবাহিনী কিন্তু একটা চেইন অফ কমান্ডে চলে। মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই পিএসও কিন্তু সেনাপ্রধানেরই আন্ডারে, যদিও সে এখন পদাধিকার বলে প্রধান উপদেষ্টার সাথে তার সবচেয়ে বড় সম্পর্ক, এবং তার আরেকটা উত্তর দেওয়ার জায়গা হলো প্রেসিডেন্ট, সে সেখানে যায় না। একে নিয়ন্ত্রণ করাও তার একটা কাজ ছিল। এখন সে কতটুকু পেরেছে আমি জানি না, তবে এটা রিয়াকশন হবে, সেটা রিয়াকশনটা ভালো হওয়ার কোনো কারণ নাই, এটুকুই আমি বলতে পারি। একটু বলবেন সেনাবাহিনীর মধ্যে এই যে ধর্মীয় উগ্রবাদের যে বিস্তার আমরা দেখতে পাচ্ছি, ফুলে ফেপে উঠেছে, সেটা একটু। সেনাবাহিনীর ভিতরে ধর্মীয় উগ্রবাদের বিস্তারের জন্য আমি যদি বলি যে এখন আপনার অনুষ্ঠানে এই কথাটা বলা ঠিক হবে না। ধর্মীয় উগ্রবাদের বিস্তার না, মানে অতিমাত্রায় ধর্মাশ্রয়ী হওয়া। মানে সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনী যারা যুদ্ধ করে তাদের মধ্যে অবশ্যই ভক্তি থাকে, মানে নিরাকারের প্রতি ভক্তি থাকে, কারণ তারা এক পর্যায়ে লাইফ অ্যান্ড ডেথের ইয়েতে থাকে, রিস্কে থাকে। তখন তারা এক পর্যায়ে এসে এক ধরনের বিশ্বাসের প্রতি তাদের সম্পর্ক থাকে, এবং যে কারণে রিলিজিয়াস টিচার থাকে তাদের ওখানে। মানে যখন পাকিস্তান আমাদেরকে হত্যা করছিল, গনিমতের মাল বানাচ্ছিল, তখন আল্লাহর দ্বারস্থই হয়েছিল, তাই তো? সবাই, এটা হলো ওরা মরার আগে, যে কোনো মানুষ মরার আগে কিন্তু আল্লাহ আমার মাফ করে দাও বলে না। প্রত্যেকটা যোদ্ধা কিন্তু এক পর্যায়ে এসে নিরাকারের কাছে আশ্রয় চায়, কারণ সে জানে যে কোনো মুহূর্তে তার মরতে হবে। তো এই যে সাইকোলজিক্যাল একটা ব্যাপার, এটা আমেরিকান আর্মিতেও আছে, কিন্তু তাদের রিলিজিয়াস টিচার আছে প্রত্যেকটা জায়গাতে। এটা কারণ কোনো না কোনো জায়গায় আশ্রয় নিতে হবে, কারণ সে এত খারাপ কাজ করে, এত মানুষ খুন করে, যে তার আশ্রয় না হলে সে চলতে পারে না। আপনি অনেক সিনেমা দেখেছেন নিশ্চয়ই। তো সেই অবস্থাতে যখন সেনাবাহিনীর এই রিলিজিয়াস টিচারগুলি কারা হবে, দে কুড নট ডিসাইড ইট, তারা এটা ঠিক করতে পারে নাই। সেনাবাহিনীতে শেখ হাসিনা যে জিনিসটা করতে পারতেন, এই যে রিলিজিয়াস টিচার নিয়োগের ক্ষেত্রে কৌমিওয়ালাদেরকে সুযোগ করে দিয়ে উনি কিন্তু সেনাবাহিনীতে উগ্রবাদ কিন্তু ছড়িয়েছেন। আমি দায়ী করলাম শেখ হাসিনাকে এই জন্য, কারণ কৌমিদেরকে সার্টিফিকেট দেওয়ার মাধ্যমে, কৌমিদেরকে শিক্ষাকে, উনি যদিও কৌমি জননী হিসেবে উপাধি পেয়েছেন, কিন্তু উনি কিন্তু এই পুরো সেনাবাহিনীকে কিন্তু এক ধরনের উগ্রবাদের দিকে ঠেলে দিয়েছেন। কারণ নর্মাল আলিয়া মাদ্রাসা থেকে পাশ করা ছেলেগুলো কিন্তু এরকম হওয়ার কথা না, যারা এইভাবে উগ্রবাদ ছড়ায়। সো সেনাবাহিনীর ভিতর কিন্তু উগ্রবাদের প্রতিনিধিরা কিন্তু আমাদের উদার গণতান্ত্রিক শক্তির সহায়তায় কিন্তু তারা ভেতরে আছে। সো সেখানে এক ধরনের কিন্তু ধর্মাশ্রয়ী মনোভাব কিন্তু সেনাবাহিনীতে আছে। কিন্তু এইখানে কিন্তু ডিফারেন্ট একটা ঘটনা ঘটতেছে বাংলাদেশে। সেই ঘটনাটা হলো জামাত এখানে বিস্তার করতেছে। এটা হলো ডেঞ্জারাস দিক। জামাত ঢুকছে, হিজবুত তাহরির ঢুকছে, এবং তারা বিভিন্ন সংগঠন গড়ে উঠছে। আপনি জানেন কিনা যে গোলাম আজমের ছেলে যে সাবেক তার নেতৃত্বে শিয়া এবং ব্রিগেডিয়ার নাসিরের নেতৃত্বে কিন্তু একটা সংগঠন তৈরি করছে তারা, কি সোলজার্স ফ্রন্ট সামথিং লাইক দ্যাট। যারা মনে আছে আপনি যে ঘোষণা দিয়েছিল আমরা দিল্লি যাই দখল করবো, অমুক করবো, তমুক করবো, আমরা প্যারামিলিটারি ফোর্স তৈরি করব, অনেক কিছু কিন্তু মাথার মধ্যে আছে। আর এই গ্রুপটারই কিন্তু একটা আইডিয়ার ভিতর দিয়ে কিন্তু তৈরি হচ্ছে যে পুলিশের মধ্যে 50,000 বিপ্লবী পুলিশ গঠন করা। এরাই কিন্তু ওই যে মানে রিটায়ার্ড যারা আছেন, অল্প বয়স যারা রিটায়ারমেন্ট আছে, এদেরকে দিয়ে কিন্তু একটা গ্রুপ করা হচ্ছে, যেই গ্রুপটা সেনাবাহিনীর ভেতরে কিন্তু কাজ করছে। যেহেতু রিটায়ারমেন্টের পর তোমার কোনো চিন্তা নাই, আমরা আছি, এটা নির্ভরশীলতা। সবাই রিটায়ার করে তো বড় চাকরি পায় না বা কোন চাকরি পায়, তো এইটা একটা। আরেকটা গ্রুপ কিন্তু কাজ করতেছে সেনাবাহিনীর ভিতরে, সেটা হলো রিটায়ার্ড আর্মি অফিসারদের, যারা নিজেদেরকে মডারেট মনে করেন, এই যে ইকবাল করিম ভুঁইয়া থেকে শুরু করে এইসব যারা যিনি প্রধান উপদেষ্টা হওয়ার দেয়, এদেরও একটা গ্রুপ কিন্তু সেনাবাহিনীর ভিতরে কাজ করতেছে। সো দুইটা গ্রুপ সেনাবাহিনীর কোনোটাই কিন্তু সেকুলার না, দুইটাই কিন্তু ধর্মাশ্রয়ী, দুইটাই কিন্তু ওই যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ক্ষমতা গ্রহণ করার পক্ষের লোকজন। এটা হলো সেনাবাহিনী। তবে আমি আবারও বলি যে কওমি মাদ্রাসার ছেলেদেরকে সার্টিফিকেট প্রদান, মানে গ্রাজুয়েট সার্টিফিকেট প্রদানের মাধ্যমে তাদেরকে যে সেনাবাহিনীতে অবারিত ঢুকতে দেওয়া হয়েছে, চাকরি রিলিজিয়াস টিচার হিসাবে চাকরি নেওয়ার সুযোগ, বিভিন্ন প্লাটুনে, বিভিন্ন ব্যাটালিয়নে, এরাই কিন্তু সব। আপনি কল্পনা করতে পারেন একজন কওমি মাদ্রাসা থেকে পাশ করা একজন লোক কিন্তু একটা ব্যাটালিয়নের মসজিদের ইমাম,
বা একটা প্লাটুনে একজন আছে, রিলিজিয়াস টিচার আছে, সে কিন্তু একটা প্লাটুনের ক্যাপ্টেনের ইমাম, কিন্তু একজন লেফটেন্যান্ট কর্নেলের ইমাম, একজন প্লাটুনের ইমাম। আবার দেখেন যখন পুরা ব্রিগেড হয়, সেই ব্রিগেডেরও কিন্তু যে মসজিদ আছে সেখানে কিন্তু ব্রিগেডিয়ার সাহেব কিন্তু ওই রিলিজিয়াস টিচারের আন্ডার, সে কিন্তু অফিসার না। কিন্তু আমেরিকাতে এই জায়গা থেকে বের করার জন্য বা ব্রিটেনে বা অন্যান্য জায়গায় এদেরকে কিন্তু অফিসার বানানো হয়েছে, একটা স্ট্যান্ডার্ড দেওয়া হয়েছে যারা অফিসার, মেজর র্যাঙ্কে, অমুক র্যাঙ্কে তারা ঢুকে এইসব র্যাঙ্কগুলো। কিন্তু আমাদের দেশে তা না। কিন্তু এখন দেখেন তাকে কিন্তু আপনি সেনাবাহিনীতে সিপাহী মর্যাদাও দেন নাই, হাবিলদার মর্যাদাও দেন নাই, বা এনসিও অফিসারের মর্যাদাও দেন নাই, কিছুই দেন নাই। না দিয়ে তারা কিন্তু বানাই দিয়েছেন রিলিজিয়াস টিচার। নামটা হলো রিলিজিয়াস টিচার, ধর্মীয় শিক্ষক। আর ধর্মীয় শিক্ষক তো সাংঘাতিক জিনিস আমাদের জীবনে। আপনি ছোটবেলায় আপনার ধর্মীয় শিক্ষক কত প্রভাব ফেলে আপনার জীবনে করেছিল, আমাদের করছে। সেই ধর্মীয় শিক্ষক কিন্তু একজন যে কোনো অফিসার লেভেলের কিছু না, কোনো র্যাঙ্কের কোনো কিছু না, তার একটা গ্রেড দেওয়া হয়। তিনি কিন্তু একজন ক্যাপ্টেনের ইমাম, তিনি কি একজন লেফটেন্যান্ট কর্নেলের ইমাম, একজন মেজরের ইমাম, একজন ব্রিগেডিয়ার জেনারেল ইমাম, একজন মেজর জেনারেলের ইমাম। এই যে স্ট্রাকচারাল যে চেঞ্জটা আছে, যে উনি খুতবা কে পড়ে? নেতা পড়ে। মানে যদি ইসলামের কায়দা বলেন, খুতবাটা কে পড়তেছে? ইমাম পড়তে। ইমাম মানে কি? নেতা। আর এখানে খুতবা পড়ছে কে? নেতা পড়ছে নাকি নেতা তার সামনে, লিডার তার সামনে যায় বসে খুতবা শুনতেছে? দেখেন সাইকোলজিক্যালি কি জিনিস। তো আর্মির ভিতরে একটা বেসিক মেন্টাল চেঞ্জ আছে বা মেন্টাল ওরিয়েন্টেশন আছে, যে তারা ধর্মভীরু এবং তাদেরকে যে কোনো সময় কিন্তু মোটিভেট করে এদিক ওদিক নিয়ে যাওয়া যাবে। এবং সেটারই কাজ লাগাচ্ছে এই উগ্রবাদী শক্তি। দুইটা শক্তি, একটা হলো রিটায়ার্ড, ওই যে একদম স্পেসিফিক নাম দিয়ে বললাম, আরেকটা হলো ওই গ্রুপ, দুইটা গ্রুপ। এবং এদের নাম দেওয়া হয়েছে জানেন, এটা ইসলামিক গার্ডের গার্ড রেজিমেন্ট আছে ইরানের, এইটার আদলে তারা আমাদের সেনাবাহিনীর ভিতরে একটা রেজিমেন্টাল ফোর্স তৈরি করার চেষ্টা করতেছে। দেখা যাক। আবার ওদিকে ওই যে নাসির এবং ওরা চেষ্টা করতেছে হলো ভারত দখল করবে, দিল্লি দখল করবে, এই আকাঙ্ক্ষায় তারা করছে। আবার একই সঙ্গে আপনি দেখেন ইউনূস সাহেবেরও কিন্তু খেয়াল করে দেখেন পুলিশে ব্যাপক নিয়োগ হচ্ছে। ওখানে কিন্তু একটা প্রস্তাব আছে, বিপ্লবী পুলিশ। আমি জানি না দেশ কোন দিকে যাচ্ছে। সকল দিক থেকে এত সুন্দর আয়োজন করছে, কিভাবে ধ্বংস হবে। এবার একদম শেষের একটা জিজ্ঞাসা সাইফুল আমিন ভাই, এই যে আলী রিয়াজ সংবিধান বাবা, তার হাত, তার সেই লম্বা হাত, এটা কি সংবিধানেই পড়লো? কি মনে হয় তার অবস্থা দেখে বর্তমানে? তার হাত পুড়ে গেছে, ঠিক আছে, তার হাত পুড়ে গেছে। সংবিধানের উপরে হাত দিতে গিয়ে হাত পোড়ায় গেছে। অনেকে বলে না কোরআনের উপরে হাত দিয়ে যদি আপনি শপথ করেন, যে মিথ্যা শপথ করেন, আপনার হাত পোড়ায় যাবে বলে না, এই ব্যাটারও কিন্তু তাই হয়েছে। এই বাপজান উনি চেষ্টা করছেন, উনি মনে আছে যে শেখ রাজ্জাক আলী তখন সংসদের স্পিকার ছিলেন, তখন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে কোন একটা বিচার টিচার হয়েছে। তো মানে অনেক আমার একদম ইয়াং এজের কথা, কিন্তু আমার বক্তৃতাটার কথা কিছু ভাষায় আবার সব মনে আছে। তখন হাইকোর্ট যখন এই বিষয়টা মানে সংসদের একটা বিষয় নিয়ে আলোচনা করতেছে, তখন শেখ রাজ্জাক আলী রুলিং দিচ্ছিলেন যে এইটার উপরে যে কি কোর্ট, হাইকোর্ট কটটুক বা সুপ্রিম কোর্ট কটটুক যেতে পারে। উনি রুলিং দিয়েছিলেন এরকম যে সুপ্রিম কোর্টের হাত অনেক লম্বা হইতে পারে, কিন্তু সেটা এত লম্বা না যে আমার এই পার্লামেন্টে ঢুকতে পারে। উনি থ্রেট করছিলেন যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট তোমরা সাবধান হও, তোমরা আমার বিষয়ে তোমরা হস্তক্ষেপ করতে আসবে না। এখন সংবিধান, আমাদের দেশের সংবিধান এমন একটা চিজ, এটা হলো জয় বাংলার মতো, বঙ্গবন্ধুর মতো, তাই না? আপনি দেখেন বঙ্গবন্ধু শব্দ শুনলে কেমন যেন ওই যে নারায় তকবীরওয়ালারা ইরিটেট ফিল করা শুরু করে। খেয়াল করে দেখেন আপনি যে কোনো জায়গাতে আপনি বঙ্গবন্ধু শব্দটা উচ্চারণ করেন খালি, হ্যাঁ, তো সঙ্গে সঙ্গে তারা একদম নড়াচড়া শুরু করবে। আপনি জয় বাংলা বললে এটা নড়াচড়া শুরু করবে। এখন এই সংবিধানও কিন্তু একই রকম অবস্থা। সংবিধানে যখন হাত দিতে গেছে তখন কিন্তু সবাই নড়াচড়া শুরু করে দিছে। বিএনপির মতো এরকম ধরেন সংবিধানে সবচেয়ে বেশি কাটাছেঁড়া করা
দল, যে ইন্ডেমনিটি অধ্যাদেশের মতো অধ্যাদেশ যে দলটার আন্ডারে বাংলাদেশ সংবিধানে সংযুক্ত হয়েছিল, সেই দলও কিন্তু যখন সংবিধানে হাত দিতে গেছে রিয়াজ মিয়া তারা নাড়ায় দিছে, তার হাত জ্বালায় দিছে। এখন এই রিয়াজ মিয়ার অবস্থা হইলো কি জানেন, ছেড়ে দে মাকে দে বাঁচি, আমি পালাই। ওই যে বলে না একটা ছড়া আছে না, মামি এলো লাঠি, কি যেন, লাঠি হাতে পালাই। এখন সব দল মিলে এমন লাঠি হাতে আসছে, এখন রিয়াজ সাহেব পালাই অবস্থা হয়েছে। তার হাত পুড়ে গেছে, নাক কাটা গেছে, তার লেজ কাটা গেছে, দাঁত ফলায় দিছে, হ্যাঁ, নখ তো উপড়ায় ফেলছে অনেক আগেই। এখন উনি আছেন হলো কোনো মতে একটা ওই যে একটা কাগজপত্র দিয়া পালানোর জন্য ধান্দা করতেছেন। শেষ, বিকজ লাস্ট পরশু দিন যে মিটিং হচ্ছে, সে মিটিংয়ে উনি তোমার অপারগতা প্রকাশ করেছেন যে আমি আর পারছি না, এই বাংলাদেশের এই দলগুলিকে বোঝানো সম্ভব না, আমার বুদ্ধি নেয়ার মতো ক্ষমতা তাদের নাই, আমার জ্ঞান এত ভারী, যে ভার বিএনপি নিতে পারে না, যে ভার জামাত নিতে পারে না, কেউ নিতে পারে না, এত ভার আমার বুদ্ধি। কারণ এটা ইলিনয়ে গিয়ে এই ভার মুক্ত হইতে হবে তাকে। দেখা যাক কোথাকার মাস্টার কোথায় যায়। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা দেখলাম, ভিসি প্রো-ভিসি যুদ্ধের ময়দানে মাইর খায়। আমরা শিক্ষকদের পরিণতি, মানে বিশেষ করে বদমাশ শিক্ষকদের পরিণতি কি দেখবো, তা বোধহয় আমরা অতীতে এরকম শাস্তি কাউকে পেতে দেখিনি। দেখা যাক ভবিষ্যৎ কোন দিকে যায়। সাইফুল আমিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সমৃদ্ধ করার জন্য।